অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর বনানী থেকে গ্রেফতার হন এই সেনা কর্মকর্তা। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ডিবি জানায়, সেনা আদালতে বিচার হবে মোজাফফরের। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জনতার রাষ্ট্রপতির এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। তৈরি হয় এক শোক কাফেলা, যে শোকের কাফেলা বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরপরই গঠিত হয় সামরিক আদালত। সে আদালতে বিচারের মুখোমুখি করা হয় ১৮ জন সেনা কর্মকর্তাকে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে ১২ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়, কিন্তু সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী পলাতক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতারের খবর জানায় ডিএমপি। কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন জানিয়ে ডিবি প্রধান জানান, সেনাবিধি অনুযায়ী সেনা আদালতে বিচার হবে তার। আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল। নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা পরিচয় নিশ্চিত হয়ে সেনাবাহিনী আসে, তার পরিচয় নিশ্চিত হয়ে এখন তাদের কাছে দিয়ে গেছে। মোজাফফর হোসেন ছদ্মনাম ব্যবহার করে ভারত থেকে আসা যাওয়া করতেন বলে জানা গেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কথায় কথায় সচিবালয়ে ঢুকে পড়া নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ায় এই সংকট বেড়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়ক আটকে জনভোগান্তি বরদাস্ত করবে না সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে তারা সড়ক আটকে বিক্ষোভ করায় বাড়ে জনভোগান্তি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট এ অবস্থায় শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন এবং বিতর্কিত পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুলের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেন। ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। সমসাময়িক নানা ইস্যুতে বৃহস্পতিবার সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে একটি গোষ্ঠী শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন দুবাই থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে এবং ভারত থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩ আসামিকে দেশে ফেরানো ইস্যুতে। দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে, যেটা ইউএর সাথে করা হয়েছে। আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাব। ভারতে যে ৩ জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। ডিএনএ টেস্টে প্রমাণিত হলে জুলাই শহীদের সংখ্যা বাড়বে এবং ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযোগ পাওয়া গেলে আমরা তদন্ত করে অবশ্যই সেটা তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ ফাইনালে এবার ফিনালিসিমার উত্তাপ, যদিও আর্জেন্টিনার ফুটবলাররা তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। যেভাবে দলগত পারফরমেন্সে ইংল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তেরা, স্পেনের বিপক্ষে শিরোপার মঞ্চেও তা ধরে রাখতে চায় তারা। যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মনে করেন মেসি, লাউতারোরা। যুক্তরাষ্ট্র থেকে এস.এম. ইকবালের রিপোর্ট। Sintiéndome bien, la última Copa América me 1986 বিশ্বকাপে 2 গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফকল্যান্ড ওয়ারের প্রতিশোধ নিয়েছিলেন ডিয়েগো মারাদোনা। ঠিক তার 4 দশক পর লিওনেল মেসির 2 অ্যাসিস্টে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আর্জেন্টিনার এই জয়ের পেছনে ইংল্যান্ডের অবদানও কিন্তু কম নয়। 55 মিনিটে গর্ডনের দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্স। তারপরে আসলে মূল ভুলটা করে বসেন থমাস টুশেল। কৌশল বদল করে তিনি চলে যান লো ব্লকে। মিডফিল্ডাররাও লো ব্লকে গিয়ে আর্জেন্টিনাকে আক্রমণ করার বদলে তারা আর্জেন্টিনার আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই সুযোগটাই লিওনেল স্ক্যালোনি টিম দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসিরা এই কথাটাই কিন্তু বারবার বলেছেন। 4 años, duela quien le duela, digan lo que digan. এই বিশ্বকাপের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। গেল ডিসেম্বর থেকে আমি 2 বেলা করে অনুশীলন করেছি। ভালো একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় যথেষ্ট যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। Es para poco y este grupo ইংলিশ টিম ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ডারকে উঠিয়ে নিয়ে তারা ডিফেন্সে আরো শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছিলেন। তখন কিন্তু লিওনেল স্ক্যালোনি তার ডিফেন্ডারকে উঠিয়ে তিনি আক্রমণ ভাগে লাউতারো মার্তিনেজকে নামান। স্পেশালি জোনাল মার্কিং এর কথা যদি বলি বা রাইট সাইডের যে কথাটা বলি, যেখানে লিওনেল মেসি স্পেস ক্রিয়েট করে 2টো গোল আদায় করে নিয়েছেন, সেই জায়গাটার কথা যদি বলি, এই সুযোগটাকে তো ইংল্যান্ডই করে দিয়েছে আর্জেন্টিনাকে। অনেকেই ফিনালিসিমার কথা বলছে, আমি এভাবে ভাবতে চাই না। আমাদের পুরো ফোকাস এখন বিশ্বকাপ ফাইনাল ঘিরে। হাতে যে সময়টুকু আছে চেষ্টা করব চূড়ান্ত প্রস্তুতি নিতে। স্পেন দারুণ একটা দল, তবে এই মুহূর্তে আমরাও দারুণ ছন্দে আছি। মিক্সড কিংবা সংবাদ সম্মেলনে বারবারই উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপে এবার ফিনালিজিমা। এটা নিয়ে মেসি, লাউতারো মার্তিনেজ সবাইকেই প্রশ্ন করা হয়েছিল, যদিও তারা বিষয়টা এভাবে না দেখে স্পেনকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছে। তবে দিন শেষে তাদের যে কাজ, সেই কাজের প্রতি দৃষ্টি রাখছে বেশি। আটলান্টা স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যোগ্য দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে রদ্রি ওলেমোদের নিয়ে গড়া স্প্যানিশ মিডফিল্ডকে এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে আকাশী নীল জার্সিতে রয়েছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ যত কৌশলী ও শক্তিশালী হন না কেন, যিনি মুহূর্তেই বদলে দিতে পারেন ম্যাচের চিত্র, বলছেন বাংলাদেশ ক্যাপ্টেন। বিশ্বকাপের 48 দলের লড়াই শেষে এখন টিকে আছে শুধু স্পেন ও আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপ অভিযানে দুর্দান্ত সাবেক চ্যাম্পিয়ন স্পেন প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে ফাইনালে পৌঁছে গেছে তারা। 7 ম্যাচে 1 গোল হজম করা স্প্যানিশদের এই পরিসংখ্যানই বলে দেয় তারা কতটা ডোমিনেটেড ছিল। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউটে ধুঁকতে ধুঁকতে শিরোপার মঞ্চে পৌঁছেছে। তবে বারবার পিছিয়ে পড়েও কামব্যাক করে দেখিয়েছে মেসি, এনজোরা। তাই তো বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া মনে করেন ফাইনালে যোগ্য 2 দলকেই পেয়েছে বিশ্ব। 2টা দল ডিসার্ভ করে, কারণ 2টা দল তো ফাইনালে চলে গেছে না, সো 2টা দল অফকোর্স ডিসার্ভ করে। বাট মেসি আসলে আমরা মনে করছি যখন ইংল্যান্ড প্রথম গোল করছে, মনে করছি ইংল্যান্ড ফাইনালে চলে যাবে, বাট আউট অফ নোওয়্যার মেসি 2টা মোমেন্ট ক্রিয়েট করছে, 2টা গোল হয়েছে। সো এটা খুব ভালো লাগছে। বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড নিয়ে বিশ্বকাপে এসেছিল স্প্যানিশরা। নিজেরা কেন সেরা সেটা মাঠে প্রমাণ দিয়েছে ওলমো, ফ্যাবিয়ান, রদ্রিরা। অন্যদিকে আর্জেন্টিনার মাঝ মাঠে রয়েছেন এনজো, ম্যাকালিস্টারদের মতো বিশ্ব চ্যাম্পিয়নরা। তবুও ফাইনালে এই ব্যাটেলে স্পেনকে এগিয়ে রাখছেন জামাল ভুঁইয়া। আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপে স্পেন হ্যাজ দ্য বেস্ট মিডফিল্ডার। ওইখানে রদ্রি, Fabian Luis, Pedri, Dani Olmo. So I think আমরা যদি মিডফিল্ড নিয়ে কথা বলি তাহলে স্পেন এগিয়ে আছে। স্প্যানিশদের বোঝাপড়া, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির দক্ষতা আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হবে। তবে যে দলটাই 39 বছরের লিওনেল মেসির নামের বিশ্বসেরা জাদুকর রয়েছেন, যিনি মুহূর্তেই বদলে দিতে পারেন ম্যাচের চিত্র। আর্জেন্টিনা একটা
একটা প্লেয়ার আছে, ওনার নাম হচ্ছে মেসি। সো মেসি, ইফ ইউ হ্যাভ মেসি, এনিথিং ইজ পসিবল। ফাইনালে স্পেনের শক্তিশালী মিডফিল্ডের দাপট নাকি আর্জেন্টিনার আরও একবার মেসি ম্যাজিক, সে প্রশ্নের উত্তর মিলবে রোববার রাতে। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকাকে আরবান রিজেনারেশন ধারণায় সাংহাই মডেলে পুনর্গঠন করতে চায় সরকার। প্রকল্পের আওতায় ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব PDPP অনুমতির জন্য পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। সবকিছু ঠিক থাকলে আগামী 3 মাসের মধ্যেই কাজ শুরু করবে রাজুক। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। পাইলট প্রকল্পের মাধ্যমে আগে জনসম্পৃক্ততা তৈরির পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। পাশাপাশি দুটি শহর, বুড়িগঙ্গা তীর ঘেঁষে রাজধানী ঢাকা আর হোয়াংপু উপনদীর তীরে চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই। উন্নত ঝকঝকে সাংহাই হলেও এখনও অন্ধকারে নিমজ্জিত পুরান ঢাকা। 52 বাজার 53 গলি খ্যাত পুরান ঢাকার শতবর্ষী ভবন, সরু রাস্তা, অতিরিক্ত জনঘনত্ব, অগ্নিঝুঁকি, যানজট যেন বাসিন্দাদের নিয়তি। ফায়ার সার্ভিস, অসুস্থতায় অ্যাম্বুলেন্স দুটোই সময় মতো পৌঁছানো কঠিন। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ন পুরান ঢাকাকে করেছে ঝুঁকিপূর্ণ ও অস্বস্তিকর। অনেক জায়গায় পানি জমা থাকে, পানিটা ঠিক মতো যায় না, ঠিক আছে। আর রাস্তাঘাট আর কি যানজট, একটা আগুন লাগলে ফায়ার সার্ভিস ঢুকার কাজ জানে, নির্ঘাত ঝোলে পুরো ছাই। চিপা চাপায় কেমনি একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবো? একটা ফায়ার সার্ভিস আগুন লাগলে ফায়ার সার্ভিস পাইপ ছাড়া কিছু ঢুকতে পারবো না। এই বাস্তবতা বদলাতে সরকার নিয়েছে পুরান ঢাকার মহাপরিকল্পনা। সাংহাই মডেল অনুসরণ করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে পরিকল্পিত বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়তে চায় সরকার। প্রকল্পের খসড়া এর মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। শিগগির প্লট ভিত্তিক কার্যক্রম শুরুর আশা কর্তৃপক্ষের। হংকং, সাংহাই, টোকিও সিটি পরিবর্তন আসছে। আমরা চাই যে সেই আদলে ওল্ড ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করে আমরা নিতে চাই। প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছে একটা মৃতপ্রায় যে একটা নগর জীবন, সেটাকে আমরা একটা পুনর্জীবন করে একটা আরবান লাইফ, একটা ডাইনামিক লাইফ আমরা দিতে চাই। বিশেষজ্ঞরা বলছেন, পুরান ঢাকা আরবান রিজেনারেশন ইতিবাচক, তবে প্রথমে ব্লক ডেভেলপমেন্ট করে পাইলট প্রকল্প বাস্তবায়ন করে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের মেগা প্রকল্পে রাজনৈতিক সদিচ্ছা থাকাও গুরুত্বপূর্ণ। পাবলিক, প্রাইভেট এবং পিপলস পার্টিসিপেশন, এইটার মধ্যে দিয়ে একটা নতুন ধারণা তৈরি করা জরুরি ভিত্তিতে। যদি 4-5টা কর্মসূচি ভিত্তিক বড় বড় প্রকল্প সরকার, ন্যাশনাল হাউজিং অথরিটি অথবা রাজকের মাধ্যমে আজকে নেয়, আগামী 3 বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো একটা বড় পরিবর্তনের ধারা সূচিত হবে। পুরান ঢাকার এই পুনর্গঠন প্রকল্প বাস্তবায়নে প্রাক্কালিক ব্যয় ধরা হয়েছে 5,258 কোটি 40 লাখ টাকা। আগামী 3 মাসের মধ্যেই প্রাথমিক কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। আধুনিক নগরের স্বপ্ন দেখে পুরান ঢাকাবাসী, তবে তাদের প্রত্যাশা তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে সরকার যাতে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করে, এতে দেশের সংস্কৃতির সাথে আধুনিক জীবনের এক মেলবন্ধন ঘটবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে আল আমিন নামের এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর 13 নম্বরে মন্দিরের পাশের একটি গলির টং ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে চাচাতো ভাই হানিফ। তদন্ত করে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। রাজধানীর মিরপুর 13 নম্বরের কাফরুল থানা সংলগ্ন এই গলি দুদিন ধরে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। পরে এর উৎস খুঁজতে গিয়ে এই ছোট্ট টং ঘরটি চিহ্নিত করেন তারা, যেখানে থাকতেন আলামিন নামের এক প্রতিবন্ধী যুবক। খবর দেওয়া হয় তার স্বজনদের। দরজা ভাঙার পর ওই প্রতিবন্ধী যুবকের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সবশেষ গত 14 আগস্ট রাতেও আলামিনকে এলাকায় চলাফেরা করতে দেখেছেন বলে জানান প্রতিবেশীরা। গত পরশুদিন আমি মামাকে দেখছি যে বাজার দিয়ে হাঁটে। গত পরশুদিন যদি বাজার দিয়ে যদি হাঁটা চলাফেরা করে, সেই মানুষ আজকে এই অবস্থা হয় কিভাবে? আলামিনের মৃত্যুকে অস্বাভাবিক দাবি করছেন স্বজনরা। অভিযোগ করেন প্লট দখলের লোভে তাকে হত্যা করেছে চাচাতো ভাই হানিফ। 13 নম্বর আমাকে স্যার আর কোনো শত্রু না। আমার যারা তো ভাইয়ে একবার 15 লাখ হাত যে একবার 20 লাখ হাত যার লগে আপোষ হইতে হ্যাঁ ফাইল বুঝাই দিতাম, নাহলে 2 ঘরের জায়গা দিব, আমরা আপোষ হই নাই। আমগো তো জায়গা লয়ে প্লট লয়ে শত্রু আছে, মানে হারা যদি কেউ ইচ্ছে করে মারে, এটা
তদন্ত পরে তো কোয়া যাইব এটা মারছে না মারে নাই, যেটা সুস্থ যেটা বিচার আমরা এটা চাই। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে উল্লেখ করে পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। বোন যায়, আরও লোকজন যায়, যাওয়ার পরে ওই ভিতর দিক থেকে ওই শিকলটা লাগানো ছিল, তারা ওই লোকজনের সহায়তায় ওই শিকলটা খুলে দেখে যে সে মানে মৃত অবস্থায় আছে এবং লাশটা অর্ধগলিত। পরবর্তীতে এলাকার লোকজনের মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে আমরা থানা পুলিশ ঘটনাস্থলে যাই আর কি। যেহেতু ভিকটিমের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে, তো অভিযোগ অবশ্যই আমরা আমাদের আমলে আছে এবং এই ব্যাপারেও আমরা ওই মানে তদন্ত করবো আর কি। 8 বছরের প্রতিবন্ধী কন্যা সন্তানকে রেখে আলামিনের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না প্রতিবেশীরাও। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমে আগ্রাসী হয়ে উঠছে পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদ। ভাঙছে পাকা সড়ক, বসত ভিটা ও ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং হাট বাজারও। অনেকেই নিরাপদে সরিয়ে নিচ্ছেন বসতঘর। এমন ক্ষতির শিকার মাদারীপুর ও ফরিদপুরের নদী পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড তড়িগড়ি করে জিও ব্যাগ ফেললেও প্রচণ্ড স্রোতে বিলীন হওয়ায় কাজে আসছে না। এই অবস্থায় টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সজল শিকদারকে সঙ্গে নিয়ে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহাদাত আকন। জবান সর্দার আড়িয়াল খাঁ নদের ভাঙনে ভিটেমাটি আর ফসলি জমি হারিয়েছেন 2 বার। নিজের জমি না থাকায় চাচার ঘরে এখন শেষ আশ্রয়। সর্বনাশা এই নদের পাড়ে দাঁড়িয়ে পুরনো স্মৃতি মনে করে দিন কাটছে আতঙ্কে। একই গল্প মাদারীপুরের কালকিনির খুনেরচর এলাকার জয়নাল আবিদিন সহ বহু পরিবারের। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হলে চলতি মৌসুমে বাকি জমিটুকুও হারানোর শঙ্কা তাদের। টানা বৃষ্টিতে জেলার অধিকাংশ নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কেড়ে নিচ্ছে মানুষের বহু বছরের স্বপ্ন। প্রতিদিনই একটু একটু করে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা আর জীবিকার শেষ সম্বল। অব্যাহত ভাঙনে অনেকের দিন কাটছে চরম উদ্বেগ উৎকণ্ঠায়। আমার বাড়িঘর 6 বার ভাঙছে, আমি অসহায় হয়ে গেছি। ভাঙার পরে আমার আর জায়গা নেই যে আমি যে ঘর উঠে থাকবো। বর্তমানে আমার চাষার ঘরে আমি থাকতেছি। আগুনে বললে তো আপনার ভিটাটা থাকে, এই নদীতে ভাঙার পরে ভিটাটাও থাকে না, জমি থাকে না। জেলার 250 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা, পালরদি, ময়নাকাটা, বিশারকান্দি সহ 10টি নদ নদী রয়েছে। এর মধ্যে পদ্মা ও পালরদি নদী এবং আড়িয়াল খাঁ নদের ভাঙনে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। আর প্রাথমিক পর্যায়ে ভাঙন প্রতিরোধে 28.5 লাখ টাকা ব্যয়ে 8000 বালুর বস্তা ফেলা হচ্ছে। এখানে সমীক্ষা কাজ চলতেছে, অলরেডি 8 মাস হয়ে গেছে। আশা করা যায় সমীক্ষা প্রতিবেদন পাইলে আমরা ডিবিবিটা একটা সাবমিট করবো এবং প্রকল্প অনুমোদন সাপেক্ষে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ করব। 5 বছর আগে একই এলাকায় ফেলা জিও ব্যাগগুলো স্রোতে ভেসে গেছে। তাহলে প্রশ্ন উঠেছে, এবারও কি ভাঙন রোধে ফেলা জিও ব্যাগ স্রোতের টানে হারিয়ে যাবে নাকি মিলবে টেকসই সমাধান? এদিকে পোমত্তা, পদ্মা ও আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে দিশেহারা ফরিদপুরের সদরপুর উপজেলার 3টি ইউনিয়নের বাসিন্দা। গত কয়েকদিনে অর্ধ কিলোমিটার পাকা সড়ক, বেশ কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে একাধিক প্রতিষ্ঠান ও একটি বাজার। নদীটা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। তো এভাবে যদি ভাঙতে থাকে, সামনে কিছু স্কুল আছে, দেখা যায় স্কুলগুলো যাবে। যদি বাদ দেয় তাহলে আমাদের এটা অনেক হাজার হাজার সম্পত্তি, হাজার হাজার বিঘা সম্পত্তি এটা রক্ষা হবে। নদী ভাঙ্গন প্রতিরোধে জরুরিভাবে বেশ কয়েকটি ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের জেলা প্রশাসক স্যারকে চিঠি দিয়েছি এবং গত যে উন্নয়ন সমন্বয় সভা হয় সেখানেও বিষয়টি উপস্থাপন করেছি। 4টি স্থানে ইতিমধ্যে আমরা জিও ব্যাগের মাধ্যমে 300 মিটার কাজ সম্পন্ন করেছি। এছাড়া 2টি স্থানে 106 মিটার কাজ বর্তমানে চলমান আছে। সদরপুর উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 11 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ। ভোগান্তি আর দুর্ভোগের অপর নাম পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট। নদীতে পানি বৃদ্ধি এবং ঘাট সংকটে দুর্ভোগে যাত্রী ও শ্রমিকরা। তবে সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কাজ করছে বলে জানায় কর্তৃপক্ষ। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট।
দেশের বৃহত্তম নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট। নদীতে পানি বৃদ্ধির ফলে বেড়েছে নদীর স্রোত। সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে পাটুরিয়ার 5 নম্বর ঘাট। এছাড়া মাঝে মধ্যেই বন্ধ থাকছে পাটুরিয়ার 3 নম্বর ঘাট। এতে ঘাট সংকটে প্রতিনিয়ত আটকে থাকছে যানবাহন। এছাড়া নদী ভাঙ্গনের শিকার লঞ্চ ঘাটটিও সরিয়ে নেওয়ায় যাত্রী ছাউনি, পর্যাপ্ত টয়লেট ও নিচু হয় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। 2টা ঘাট চালু, তাও বন্ধর পথে। 3 নম্বর ঘাটটা নতুন ঘাট নামাইছে, সেই ঘাটটাও বন্ধ করে দিছে। এখানে আপনার লাইফ সাপোর্টের যে জ্যাকেটগুলি থাকে এগুলি আমরা পর্যাপ্ত দেখতেছি না। যাত্রী ছাউনি দরকার, তাও নেই। একটা টয়লেটের দরকার, সেটাও নাই। যাইতে 20 মিনিট লাগে, ওইখানে মানে অনেকখানি ঘুরে যেতে হইতেছে। এই সমস্ত দুর্ভোগের কারণে গাড়ি যাত্রী কমে যাইতেছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, পাটুরিয়া দৌলতদিয়ায় স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এবং বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে একাধিক ঘাট। তবে ঘাটের যাত্রী ছাউনি ও টয়লেট নির্মাণের আশ্বাস বন্দর কর্মকর্তার। যেহেতু ঘাটগুলি সংস্কার মেরামত বিআইডব্লিউটি কর্তৃপক্ষ করে, সেই তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা ওই ঘাট মেরামত করে দিয়েছে। আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে পাটুরিয়া লঞ্চ ঘাটটি আমরা সংযোগ সড়কের নিকটে নিয়ে আসব এবং পন্টুনটি স্থাপন করব, যাতে যাত্রীরা খুব সহজেই যাতায়াত করতে পারে। বিআইডব্লিউটিএ প্রকৌশল বিভাগের দাবি, বর্ষার পানি বাড়তেই বারবার পরিবর্তন বা বন্ধ করে রাখতে হচ্ছে ঘাট। পানি বৃদ্ধির সাথে সাথে আমরা ঘাটগুলোকে উঁচু করতেছি বা পানি দেখা যাচ্ছে আমরা নেমে যাচ্ছে, সাথে সাথে আমরা নিচু করে ফেলতেছি। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ছোট বড় 19টি ফেরি ও 32টি লঞ্চে প্রতিদিন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সহস্রাধিক যানবাহন ও হাজার হাজার যাত্রী পারাপার করে। সময় সংবাদ, মানিকগঞ্জ। নদ নদীতে বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার চাহিদা। এতে জমে উঠেছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওরের সাপ্তাহিক নৌকার হাট। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, প্রাচীন হাট হলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর আরও একটি রিপোর্ট। প্রতি বছর বর্ষা এলেই কদর বেড়ে যায় মানিকগঞ্জের 300 বছরের পুরনো নৌকার হাটের। সকাল সন্ধ্যা জমজমাট থাকে বেচাকেনা। ছোট ছোট যানবাহনে করে হাটে পৌঁছায় ডিঙি নৌকা, সঙ্গে কাঠমিস্ত্রি ও ব্যবসায়ীরা থাকেন। আকার ও মানভেদে 3 থেকে 9,000 টাকা পর্যন্ত গড়ায় নৌকার দাম। ক্রেতারা বলছেন, পানি বাড়ার সঙ্গে সঙ্গে নৌকার দামও হয়ে যায় চড়া। আমাকে 12 মাসেই নৌকা ছাড়া আমাকে উপায় নেই। নৌকা কিনতে আইছি, কিন্তু নৌকার দাম একটু বেশি। 3,000 টাকার পোশাক মনে করেন 6,000 টাকা এখন। বিক্রেতারা জানান, কাঠ, লোহাসহ অন্যান্য উপকরণের দাম বেড়েছে, পাশাপাশি কারিগরদের খরচও বেশি। এর প্রভাব পড়েছে নৌকায়। কাঠ কিনতে গেলে দাম বেশি, কাঠ ভাঙাইতে গেলে দাম বেশি, লোহা লস্কর সব কিছুর দাম বেশি। এই কারণে ডুঙ্গার দাম বেশি, আমাদের ওরকম লাভ হচ্ছে না। কিনা বেশি, এর জন্যই আমরা দাম একটু বেশি বিক্রি করতেছি। পানি একটু বেশি হলে 200-400 টাকা বলে, আবার পানি যখন কমে যায় তখন মনে করেন এমনি কমে বিক্রি করতে হয়। প্রাচীন হাটটি দিন দিন প্রসারিত হচ্ছে, তবে ড্রেনেজ, টিউবওয়েল ও টয়লেটের সুব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে। এখানে অনেক নৌকা ওঠে এবং এখানে কোনো টিউবওয়েল নাই, ল্যাট্রিন নাই। এর ব্যবস্থা কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, এর ব্যবস্থা জানি কর্তৃপক্ষ নেন। ঘিওরের এ হাটটিতে প্রতি বুধবার 9 থেকে 10 লাখ টাকার নৌকা বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কে ভাঙাচোরা ও খানাখন্দের কারণে দুর্ভোগে লেগেই আছে বাসিন্দাদের। আর নতুন করে ড্রেন নির্মাণের জন্য রাস্তা কেটে ফেলে রাখায় আরও নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারের কাজে ধীরগতির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ধলেশ্বরী তীরের 11.25 কিলোমিটার আয়তনের মুন্সিগঞ্জ শহরের প্রধান সমস্যা এখন সড়ক পথের দুর্ভোগ। কিছু সড়কের সংস্কার শুরু হলেও ধীরগতির কারণে নতুন সংকটে বাসিন্দারা। জেনারেল হাসপাতাল সড়কে ভাঙাচোরা রাস্তায় দীর্ঘ যানজট আর লিকেজ দিয়ে বুদবুদ করে বের হওয়া পৌরসভার লাইনের পানির সঙ্গে বৃষ্টির পানিতে নগরবাসীর দুর্ভোগ চরমে। পিচ উঠে অসংখ্য বড় বড় গর্ত সৃষ্টি হয়, প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়কটির মানিকপুর কেন্দ্রীয় মসজিদ থেকে 10তলা মোড় পর্যন্ত অংশে কয়েক বছর আগের পাকা ড্রেন ভেঙে নতুন করে আবার নির্মাণ শুরু হয়, কিন্তু ধীরগতির চরম মূল্য দিতে হচ্ছে
শহরবাসীকে। এইভাবে তো গাড়ি ঘোড়া চালানো যায় না ঠিক মতো, সারা শরীর ব্যথা হয়ে যায়। যেই যা কি আমার ট্যাক্স ব্যাট দিয়েও তো ঠিক মতো রাস্তার কোনো কাজ পেতেছি না। যাতায়াতের সমস্যা হচ্ছে, চলাচলের সমস্যা হচ্ছে, বৃষ্টি পানি জমে থাকে, যাওয়া যায় না। মেরামত করে কিছু সময়ের জন্য এই একদিন 2 দিন 4 দিন থাকে, আবার যেই অবস্থা সেই অবস্থা হয়ে যায়। প্রচুর ভোগান্তি, রাস্তাঘাট ভাঙা, এমনকি গাড়ি উল্টে যায়। বাচ্চাদের নিয়ে প্রচুর রিস্কে আছে। আমরা স্কুলে আসতে আমাদের খুবই ভোগান্তি হয়। কাজটা হাতে আইনে আর রাস্তার কাজটা সীমিতভাবে করে, পূর্ণভাবে কাজটা করে না। পৌর কর্তৃপক্ষ বলছে ঠিকাদারের ড্রেন নির্মাণে কচ্ছপ গতির কারণে অচল অবস্থার সৃষ্টি। তবে ড্রেন নির্মাণ দ্রুত শেষ করেই সড়কটি আরসিসি করে সমস্যা স্থায়ীভাবে সমাধান করা হবে। কন্ট্রাক্টর সাহেবকে চাপ দিয়ে হোক বা যে কোনো প্রসেসেই হোক, আমরা বদ্ধপরিকর যে অল্প টাইমে হয়তো আগামী 4 মাসের ভিতরে সর্বোচ্চ আমরা এই কাজটা শেষ করার চিন্তাভাবনা আমাদের আছে। এলাকাবাসীর অভিযোগ 2 বছরের 4 বার মেরামত করা হলেও অনিয়ম ও সঠিক পরিকল্পনার অভাবে টেকসই হচ্ছে না সড়কটি। শহরের প্রধান সড়কের এই মানিকপুর অংশে প্রায় আধা কিলোমিটার এলাকা বেশি নাজুক অবস্থার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে লাখো মানুষ। মুন্সিগঞ্জের মানিকপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেশে প্রথমবারের মতো পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি শিল্পকে বড় ধরনের নীতিগত সহায়তা দিতে যাচ্ছে সরকার। বাজেটে 2030 সাল পর্যন্ত কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তারা বলছেন, এটি বাস্তবায়ন হলে কমবে উৎপাদন ব্যয়, বাড়বে বিনিয়োগ, আর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারেও আসবে নতুন গতি। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। ব্যাটারি চালিত রিকশা, সৌরবিদ্যুৎ প্রকল্প, শিল্প কারখানা সবখানেই বাড়ছে আধুনিক ব্যাটারি ব্যবহার। দেশে ব্যাপক চাহিদা থাকলেও উচ্চমূল্য ও আমদানি নির্ভরতার কারণে লিথিয়াম ব্যাটারি ব্যবহার এখনও সীমিত। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরের বাজেটে লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের কাঁচামাল আমদানিতে 2030 সালের জুন পর্যন্ত শুল্ক কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পরিকল্পনা রয়েছে 2028 সালের পর কিছু প্রস্তুত পণ্যে বিদ্যমান বেয়াতি সুবিধা তুলে নিয়ে দেশীয় উৎপাদনকে আরও উৎসাহ দেওয়ার। এই শুল্ক কর কমলে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে সম্ভাবনা রয়েছে বাজারে লিথিয়াম ব্যাটারির দামও কমার। বাড়বে ব্যাটারি চালিত রিকশা, ই-বাইক এবং সৌরবিদ্যুৎ ব্যবহারকারী সংখ্যা, চাপ কমবে বিদ্যুতের উপর। আগে যে ব্যাটারি কিনতাম 80,000 টাকা, অর্ধেক দামে যদি পাই তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। হাইব্রিড সোলার করতে চায় তাদের জন্য এটা ক্রয় করতে অনেক সহজ হবে। এদিকে সরকারের এমন উদ্যোগ বাস্তবায়নের জন্য এনবিআরের কর মওকুফ কার্যকরের অপেক্ষায় আধুনিক লিথিয়াম ব্যাটারি উৎপাদনের অন্যতম কেন্দ্র গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্কের উদ্যোক্তারা। এই নীতিগত সহায়তা কার্যকর হলে উৎপাদন খরচ কমার পাশাপাশি নতুন বিনিয়োগ এবং বাংলাদেশে আধুনিক ব্যাটারি শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এসআরের মধ্যে যে শর্তগুলো দেওয়া, যে কমিটি গঠন করবে, একজন বুয়েটের প্রকৌশলী হবেন কমিটির মধ্যে, তারপরে গাজীপুর ভেট অফিসের ভেট কর্মকর্তারা থাকবেন, এই যে প্রসেস, এটা আমার কাছে মনে হচ্ছে অনেক লেংদি প্রসেস। যদি সরকার সঠিকভাবে এই এসআর বাস্তবায়নে সিপিসি কোড ব্যবহার করে দেয় তাহলে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির যে উৎপাদন আমরা আরও অনেক বৃদ্ধি করতে পারবো। নীতিগত সহায়তা পেলে বাংলাদেশেও আধুনিক ব্যাটারি শিল্প গড়ে তোলা সম্ভব বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে শুল্ক কর মওকুফের এই সিদ্ধান্ত আসতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকায়। পরিবেশবিদরা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হলে তার সুফল মিলবে জীববৈচিত্র্যেও। জ্বালানির বিষাক্ত হাওয়া বদলে যেতে পারে নিমিষেই। সরকারের এই ভালো সিদ্ধান্তটিকে এখন বিপণনের জায়গায় নেওয়ার জন্য যারা মাঠে কাজ করবে তারা আসলে এটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিবেশ দূষণ থেকে শুরু করে অর্থনীতিতে আমূল পরিবর্তনের জন্য রিনিউয়েবল এনার্জি একদিকে রেখে পাশাপাশি এই যে ট্যাক্স ফ্রি করলো সরকার, এটার ভালো দিকটা মানুষের কাছে পৌঁছানোটা জরুরি। বিশ্ব যখন লিথিয়াম ব্যাটারি নির্ভর এই প্রযুক্তির দিকে অনেকটা এগিয়ে, দেরিতে হলেও বাংলাদেশ সেই যাত্রায় সামিল হয়েছে। একই সঙ্গে শুল্ক কর অব্যাহতির এই উদ্যোগে একদিকে যেমন শক্তিশালী হবে দেশের ব্যাটারি শিল্প, তেমনি বাড়বে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও, আর দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তাও হবে আরও টেকসই। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। বোরো মৌসুমে দিনাজপুরের হাটে সুগন্ধি চিকন ধানের দাম পেলেও মোটা ধানের কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক। তারা দায়ী করছেন ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের।
এ বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুরের গোপালগঞ্জ ধানের হাটে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে গোপালগঞ্জ ধানের হাটে রয়েছি, যেখানে সকাল থেকে কৃষকরা তাদের ধান নিয়ে এখানে বিক্রির জন্য এসেছেন। তবে বৃষ্টির কারণে আজকে কিছুটা আমদানি কম হলো। কৃষকরা কিন্তু বলছেন যে তাদের যে উৎপাদিত যে ধান সেটি কিন্তু তারা যে মোটা যে ধানটি সেটার দাম তারা পাচ্ছেন না, এবং চিকন যেটা ধান সেটা ধানের কিছুটা দাম তারা পাচ্ছেন। তবে তাদের যে ক্ষোভ, তারা বলছেন যে হারে তাদের উৎপাদন খরচ বাড়ে, বিশেষ করে সার, কীটনাশক এবং শ্রমিকের যে মূল্য সেটা বেশি থাকার কারণে তার ধানের যে দামটা যেটা পাচ্ছেন সেটা কিন্তু তাদের পোষাচ্ছে না। আজকে এই হাটে যে দামে ধান বিক্রি হচ্ছে সেটি হচ্ছে আপনার বগুড়া কাটারি, সেটি হচ্ছে সুগন্ধি চিকন ধান প্রতি মণ ১৬০০ টাকা, ৯০ জিরা কাটারি প্রতি মণ ৩১০০ থেকে ৩১৫০ টাকা, ২৮ যেটা মোটা ধান। কৃষকরা বরাবরই যেটা বলছেন যে এই ধান তাদের খুব কম দামে তাদের বিক্রি করতে হচ্ছে। ১০৫০ থেকে ২৯ ধান ১০০০ টাকা, আবার মিনিকেট যেটি সেটি হচ্ছে ১২০০ টাকা প্রতি মণ তারা বিক্রি করছেন। তাদের ক্ষোভ কিন্তু বরাবরই যে সরকার এই যে ধানের আবাদ তারা করছেন, কারণ বড় মৌসুম প্রায় শেষের দিকে, এই বড় মৌসুম শেষের দিকে হলেও কিন্তু প্রান্তিক কৃষকদের কাছে ধান তেমন নেই। আজকের হাটে যারা নিয়ে আসছেন তারা বড় বড় কৃষক, তারা ধান নিয়ে আসছেন এবং ক্রেতারাও কিন্তু তারা ধান কিনছেন। তবে কৃষকদের যেটা অভিযোগ যে মধ্যস্বত্বভোগী এবং বড় বড় ব্যবসায়ীরা তারা সিন্ডিকেট করেই কিন্তু ধানের দামটা তারা নিয়ন্ত্রণ করেন এবং তারা এই ধান কিনে তারা মজুত করেন। এদিকে মিলাররাও যেটা বলছেন যে মিল চালানোর জন্য তাদের কিন্তু আপনার এই ধান তারা কিনছেন, কিন্তু অনেকে বলছেন যে বড় বড় যারা ব্যবসায়ী বা কর্পোরেট হাউস তারা কিন্তু মৌসুমের শুরুতে আর কি পর্যাপ্ত পরিমাণের ধান তারা কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে তারা কিন্তু মজুত করেছেন এবং কৃষকরা তাদের যে দামের কথা বারবার যেটা বলছেন সরকারের কাছে যে তারা যেন তাদের যে ধান, সে যে ধানটাই হচ্ছে তাদের বছরের সবচেয়ে জীবিকা নির্বাহের জন্য রাখে, কিন্তু এই ধানের দাম তারা পাচ্ছেন না। এটা যেন সরকার তাদের বিশেষ দৃষ্টি দিয়ে দেখেন, এটাই তাদের বারবার তারা আকুতি জানিয়েছেন। তো আমার কাছ থেকে গোপালগঞ্জ হাটের ধান কেনাবেচা নিয়ে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে আবারও বেড়েছে উত্তেজনার পারদ। বৃহস্পতিবার ইরানের কেশমদ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার বিভিন্ন এলাকায় টানা ষষ্ঠ রাতের মতো দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, বিমানবন্দর ও ব্রিজ। আহত অন্তত ৯ জন। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে তেহরান। সমঝোতায় পৌঁছাতে ইরান এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে টানা ষষ্ঠ রাতের মতো সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি গণমাধ্যম জানায় হামলার পর কেশমদ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার সহ বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানের একটি বন্দরের দিকে এগোতে থাকা তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে অকেজো করে দেয়ারও দাবি করেছে মার্কিন বাহিনী। তবে থেমে নেই ইরানও। মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। এরই মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানায় তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন সামরিক অভিযানে বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় ইরান চুক্তির পথেই এগোতে চাইছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিতে ইসরায়েল সরকার অর্থায়নের মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই সময়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়ার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
চলমান উত্তেজনার মধ্যে হামলার আশঙ্কায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে বাগদাদের যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে নিরাপত্তা হুমকির কারণে ইরাকের উত্তরাঞ্চলের বৃহত্তর খোরমুর গ্যাস ক্ষেত্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। জিম্বাবুয়ের কাছে টানা ব্যর্থতায় ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্তে নামছে বিসিবি। তামিম ইকবাল নিজেই ক্রিকেটারদের কাছে এর জবাব চাইবেন। এমনকি টিম ম্যানেজমেন্টের প্রতিটা সদস্যকেই জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানান বিসিবি পরিচালক সিরাজউদ্দিন আলমগীর। এদিকে প্রথম আইসিসি সভা শেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে আছে পুরো দেশ, তখন বাংলাদেশের ক্রিকেটাররা যেন বেঁচেই যাচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে এমন হতাশাজনক পারফরমেন্সে যে ক্ষোভ তৈরি হওয়ার কথা, বিশ্বকাপের আবহে সেটা অনেকটাই চাপা পড়ে গেছে। তবে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিসিবি। জিম্বাবুয়ের কাছে টেস্টের পর ওয়ানডে সিরিজ হার, যে সিরিজের প্রতিটা ম্যাচ ছিল 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে গুরুত্বপূর্ণ। এরপর টি-20তেও একই দশা, ভুলে ভরা পুরো দলের পারফরমেন্স। জিম্বাবুয়ের সাথে হারাটা তো অবশ্যই সবসময়ের জন্য এটা হতাশ করা না, এটা কারোর জন্য কাঙ্ক্ষিত না। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের এমন হার মেনে নিতে পারছেন না কেউই। উঠতে থাকা দলটার হলোটাকে, সব ফর্মেটই ব্যর্থ। উত্তর খুঁজতে তদন্তে নামছেন খোদ বিসিবির প্রেসিডেন্ট। শতভাগ দিয়ে যদি ভালো ফলাফল না আসে, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখন কঠোরভাবে আমরা অ্যাড্রেস করব। সিরিজ শেষ করে আসলে আমাদের প্রেসিডেন্ট প্লেয়ারদের সাথে বসবে, ম্যানেজমেন্টের সাথে বসবে। এখন কিন্তু এগুলাকে অবশ্যই আপনাকে ভালো ফলাফল করলে আপনি ইউ উইল বি রিওয়ার্ডেড, বাট আপনি যদি ভালো ক্রিকেট খেলতে না পারেন, এটা জবাবদিহি অবশ্যই করতে হবে। তবে দল না পারলেও সভাপতি হয়ে বাজিমাত তামিম ইকবালের। আইসিসির প্রথম সভায় যোগ দিয়ে আইসিসির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দেশে ফিরেছেন তিনি। এটাকে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন এই পরিচালক। এটা অনেক বড় গর্বের বিষয়। আমরা তো সবসময় বলে আসছি, গত 2 বছর ধরে আমরা বলে আসছি, তামিম ইকবাল ক্রিকেটিং যে কেরিয়ার, তার যে অভিজ্ঞতা, তার যে নো হাউ, এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারলেই সংক্ষিপ্ত সংস্করণে টানা দ্বিতীয় সিরিজ হারবে টাইগাররা। যে কোনো মূল্যে জয় পেতে মরিয়া বাংলাদেশ। বুলাওয়েতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। হঠাৎ করেই কি যেন হয়ে গেল টিম বাংলাদেশের। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ক্রিকেটাররা যখন আলোচনার বাইরে, তখন জিম্বাবুয়েতে ভিন্ন এক রূপ শান্ত মিরাজ হৃদয়দের। যে দলটা ঘরের মাটিতে স্পোর্টিং উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই দলটাই কিনা কুল কিনারা খুঁজে পাচ্ছে না জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডেতে আশা ছিল ঘুরে দাঁড়ানোর, অথচ প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। এরপর টি-20তে দুর্দান্ত ফর্মে থাকা দলটা দিশাহীন আফ্রিকার দেশে। যদিও ঘরের মাটিতেও সিরিজ হেরে গিয়েছিল তারা। নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইনজুরিতে যেন সবকিছু এলোমেলো। প্রথম টি-20তে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত 32 রানে হেরেছে টাইগাররা। অজিদের কাছে সিরিজ হারের পর চোখ রাঙাচ্ছে আরও এক সিরিজ হারের। ঘরের মাটিতে আফ্রিকার দেশটিও আছে দুর্দান্ত ছন্দে। টাইগার বোলাররা ভালো শুরু এনে দিলেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে। প্রথম টি-20তেও টপ অর্ডার ব্যর্থ হয়েছে রান করতে। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সিমন্স বাহিনীর সামনে। তানজিদ তামিমের সবশেষ 5 ম্যাচে সর্বোচ্চ রান 30, আর 7 ম্যাচ আগে পেয়েছিলেন 50। আরেক ওপেনার সাইফ হাসান আছেন ব্যর্থতার বৃত্তে। গেল বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে পেয়েছিলেন 50, এরপর এক ম্যাচে সর্বোচ্চ 42। তাছাড়া নামের সুবিচার করতে পারছেন না এই ডানহাতিও। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া তাওহিদ হৃদয়ও রান খরায়। পারভেজ ইমন, নুরুল হাসান সোহানরাও ব্যর্থ। শেষ ম্যাচে আশা দেখিয়েছিলেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ইয়াসির আলী রাব্বি। মূলত বাংলাদেশ ধুঁকছে ব্যাটিংয়ে। বল হাতে দুর্দান্ত সূচনা দিচ্ছেন তাসকিন আহমেদ, নাহিদ রানারা। সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন মুস্তাফিজের ইনজুরিতে, উইকেট পেয়েছেন তিনিও। স্পিনে কিছুটা দুর্বলতা থাকলেও বোলিংটা আশা দেখাচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচ হেরে খাদের কিনারে টাইগাররা যে কোনো মূল্যে এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় সিমন্স বাহিনী। ব্যর্থতার সফরে অন্তত সংক্ষিপ্ত সিরিজটা নিজেদের করতে চায় বাংলাদেশ।
তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রেফতারের পর সেনা হেফাজতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর। সামরিক আদালতে হবে বিচার, আসামিকে হস্তান্তর করে জানালো ডিবি। ২৪-এর ১৭ জুলাই রণক্ষেত্রে পরিণত হয় দেশ। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে আন্দোলন দমানোর চেষ্টা করে হাসিনা সরকার। পরদিন কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় ছাত্ররা। এবং সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করছে একটি গোষ্ঠী। বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের এইচএসসির অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মনির। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।